সেই লিডস থেকে শুরু, তারপর একে একে বার্মিংহাম, লর্ডস, তারপরে ম্যানচেস্টার এবং শেষ পর্যন্ত ওভাল। এই যে 5টা টেস্ট ম্যাচ হলো এই এন্ডারসন টেন্ডুলকার টেস্ট সিরিজে, চড়াই উতরাইয়ের কিন্তু অভাব ছিল না এবং অনেকগুলো গোল্ডেন মোমেন্টস ছিল যেগুলো যে কোনো টেস্ট ম্যাচকে ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণে থাকে এবং একটা চরম প্রতিদ্বন্দ্বিতা, তার পাশাপাশি স্পোর্টসম্যানশিপ, ক্ষণে ক্ষণে রং বদলানো, সব কিছুই কিন্তু ছিল এই এন্ডারসন টেন্ডুলকার টেস্ট সিরিজে। এবং বলতেই হবে দুর্দান্ত একটা ক্রিকেট মধু যেন পান করলো পুরো ক্রিকেট বিশ্ব এবং ক্রিকেট প্রেমীরা। সো কেমন হলো এই এন্ডারসন টেন্ডুলকার সিরিজ মোটা কলমে, এবং কি কি মোমেন্টস ছিল যেই মোমেন্টসগুলো আলটিমেটলি এই টেস্ট সিরিজটাকে উপভোগ্য করে তুলেছে ক্রিকেট প্রেমীদের কাছে, সেই 5টা মুহূর্ত নিয়েই আলোচনা করব আজকে হোয়াট দ্য পিচে। সবার আগে যদি 5 নাম্বার থেকে শুরু করি, তাহলে সেই 5 নাম্বারে কারা থাকবেন বা কোন মুহূর্ত থাকবে সেটা ভাবতে গিয়ে মনে হলো যে এই যে দুই দলের অধিনায়ক যারা কিনা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন যে কোনো ক্রিকেট ম্যাচে, সেই দুজন ক্যাপ্টেনকে রাখলে কেমন হয়। ইয়েস, আই এম টকিং অ্যাবাউট শুভমান গিল অ্যান্ড বেন স্টোকস দেমসেলভস। শুভমান গিল একদিকে যদি আমি বলি, ভারতের যে কোনো ক্যাপ্টেনের জন্যই একটা পাহাড় সম বোঝা থাকে বা একটা পাহাড় সম দায়িত্ব থাকে, যেই দায়িত্বের চাপ নিয়ে তাকে খেলতে হয়, এবং শুভমান গিলও কিন্তু তাদের থেকে ব্যতিক্রম নন। একে তো প্রথমবারের মতো তিনি ক্যাপ্টেন্সি পেয়েছেন, তারপরে প্রথম টেস্ট ম্যাচেই তিনি হেরে গিয়েছেন, সেটাও আবার ইংলিশদের কাছে নিজেদের মানে ইংলিশদের দ্বিতীয় সর্বোচ্চ রান তারা করে ইংলিশরা জয়লাভ করেছে, এরকম একটা ম্যাচে তিনি আবার সেঞ্চুরিও করেছেন এবং সেটাও ক্যাপ্টেন্সি পাবার একদম প্রথম ইনিংসেই। আপনি বুঝুন তার মনের অবস্থাটা। কিন্তু তিনি ঘুরে দাঁড়িয়েছেন এর পরবর্তীতে এবং সেই টেস্ট ম্যাচে, প্রথম টেস্ট ম্যাচেও প্রতিদ্বন্দ্বিতা করেছেন ইংলিশদের বিপক্ষে এবং পুরো সিরিজেই তার ব্যাট যেভাবে হেসেছে, ইট ওয়াজ আনবিলিভেবল। একটা ম্যাচে তিনি ডাবল সেঞ্চুরি পেয়েছেন, তারপরের ইনিংসেই আবার 150+ ইনিংস খেলেছেন এবং কোনো একজন খেলোয়াড়ের দ্বিতীয় সর্বোচ্চ রান নিয়ে তিনি এই সিরিজটা শেষ করেছেন। 750-এর উপরে তিনি রান করেছেন, দুর্দান্ত এভারেজ, সব কিছু মিলিয়ে তার নেতৃত্ব এবং আগ্রাসী মনোভাব এবং এক চুলো ছাড় না দেওয়া প্রতিপক্ষকে, সব কিছু মিলিয়েই কিন্তু শুভমান গিল যেন একটা ক্যারেক্টার হয়ে ফুটে উঠেছেন এই ভারতীয় টেস্ট দলটাতে অ্যাজ এ ক্যাপ্টেন। অপরদিকে আমি যদি বলি বেন স্টোকসের কথা, তার উপরেও কিন্তু পাহাড়সম চাপ ছিল। যেভাবে তার দলে বোলারদের আধিপত্যটা, ওই যে স্টুয়ার্ট ব্রড কিংবা জিমি অ্যান্ডারসন অবসর নেওয়ার পরে একটা শূন্যতা তৈরি হয়েছে। তারপরে আবার প্রথম দিকে এই সিরিজে জফরা আর্চার ছিলেন না, ক্রিস ওকসের খানিকটা অফ ফর্ম গেছে এবং অন্যান্য বোলাররাও চোটে খানিকটা ভুগেছেন। সো সেরকম একটা টেস্ট সিরিজে আপনি যখন ব্যাট এবং বল হাতে দুর্দান্ত পারফর্ম করবেন, ক্যাপ্টেন্সি করবেন, সো সব কিছু মিলিয়ে আপনাকে আপনার পারফরম্যান্সের একদম টপ টায়ারে থাকতে হবে। বেন স্টোকস সেই কাজটাই করেছেন। যখনই বল হাতে এসেছেন তখনই কিন্তু ইংলিশ সমর্থকদের মনে খানিকটা আশা জেগেছে যে এবার কিছু একটা হবে। যখনই ব্যাট হাতে নেমেছেন তখনও ইংলিশরা ভেবেছে যে ইয়াস, এবার অনেক ভালো কিছু হবে। তিনি 100 পেয়েছেন, এই সিরিজেও 50 পেয়েছেন। তো সব কিছু মিলিয়ে বেন স্টোকস ব্যাটে, বলে এবং ক্যাপ্টেন্সিতে অবশ্যই প্রশংসা কুড়িয়েছেন। হ্যাঁ, টেস্ট সিরিজটা তার আর জয় করা সম্ভব হয়নি। লাস্ট টেস্ট ম্যাচে যদিও তিনি ক্যাপ্টেন ছিলেন না, বাট স্টিল পুরো টেস্ট সিরিজেই তার ক্যাপ্টেন্সি দুর্দান্ত ছিল এবং টপ নচ ছিল বলাই যায়। সো শুভমান গিল এবং বেন স্টোকস দুজন ক্যাপ্টেন থাকছেন এই টেস্ট মুহূর্তগুলো, মানে এই টেস্টের 5টা মুহূর্তের থেকে 5 নাম্বারে। 4 নাম্বারে যদি আমি রাখি, সেখানে দি গ্রেট গ্র্যান্ড হ্যান্ডশেক, সেই ঘটনাকে রাখতে হবে অবশ্যই। ওভাল টেস্টের ঠিক আগে ম্যানচেস্টারে ইংলিশরা কিন্তু প্রায় সেই টেস্ট ম্যাচটা জিতে গিয়েই ছিল। শেষ পর্যন্ত সেই টেস্ট ম্যাচটা ড্র হয় থ্যাঙ্কস টু কে এল রাহুল, শুভমান গিল অ্যান্ড ওয়াশিংটন সুন্দর এবং রবীন্দ্র জাদেজা, দি ফ্যান্টাস্টিক ফোর অবশ্যই। এবং এই ফ্যান্টাস্টিক ফোর বেশ ভালো মতোই কিন্তু ট্যাকেল দিয়েছেন ইংলিশদের সেই আক্রমণাত্মক মনোভাবকে। ভারত এক পর্যায়ে বোর্ডে কোনো রান না তুলেই 2 উইকেট হারিয়েছিল। তারা ট্রেইল করছিল ইংলিশদের একটা বড় স্কোর থেকে পিছিয়ে 300+ রানে। সো সেই স্কোরটাকে প্রথমে টপকাতে হতো, তারপরও লিড দিতে হতো। ইয়াস, সেই কাজটা ভারত দুর্দান্তভাবে করেছে এবং স্পেশাল থ্যাঙ্কস গোজ টু রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর, দুজন বাঁহাতি অলরাউন্ডার বলের পাশাপাশি ব্যাট হাতেও কিন্তু দুর্দান্ত জ্বলে উঠেছেন এই পুরো সিরিজটাতে। যেখানে রবীন্দ্র জাদেজা তিনি 3টা টেস্টের ইনিংসে টানা 50 পেয়েছেন এবং 4th টেস্টে তো 100ই পেয়ে গেছেন তিনি। সো দুর্দান্ত ব্যাটিং করেছেন। ওয়াশিংটন সুন্দরও কিন্তু
কিন্তু কম যান না, প্রথম দুটো টেস্ট ম্যাচ তার খেলা হয়নি, তারপরে তিনি যখন ফিরলেন দুর্দান্ত করলেন ব্যাট বল হাতে। সো তাদের পার্টনারশিপে যখন ম্যানচেস্টার টেস্টটা ড্রয়ের দিকেই যাচ্ছিল তখন বেন স্টোকস এবং তার বাকি সঙ্গী সাথীরা এসে হ্যান্ডশেক করছিল, যখন এই দুজন ব্যাটার দাঁড়িয়েছিলেন 80+ রানে, তাদের সেঞ্চুরি থেকে হাত ছোঁয়া দূরত্বে, এবং তারা এসে দুই ব্যাটারকে ড্র অফার করেছিলেন। কিন্তু ভারতীয় ড্রেসিং রুম এবং দুই অপরাজিত ব্যাটার রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর সেই হ্যান্ডশেক করতে তারা অস্বীকৃতি জানিয়েছিলেন। তারা বলেছিলেন যে তারা খেলা চালিয়ে যাবেন এবং দুজনেই 100টা পূর্ণ করবেন অবশ্যই। সো এই যে হ্যান্ডশেক করা না করা, এটা নিয়ে চরম উত্তেজনা তৈরি হয়েছিল মাঠে, এবং এই পুরো টেস্ট সিরিজটাকে একটা আলাদা মাত্রা দিয়েছে এই গ্রেট গ্র্যান্ড হ্যান্ডশেক না করাটা। সো 4 নম্বরে আমি অবশ্যই রাখবো এই গ্রেট গ্র্যান্ড হ্যান্ডশেককে। নাম্বার থ্রিতে আপনাকে অবশ্যই রাখতে হবে একটা ড্রামাটিক টেস্ট ম্যাচ। হ্যাঁ, সবগুলো টেস্ট ম্যাচই ড্রামাটিক ছিল এই সিরিজে, বাট লর্ডস টেস্টকে আপনি অবশ্যই সেই একই কাতারে ফেলতে পারবেন না। লর্ডস টেস্টটাকে আপনাকে একটু আলাদা রাখতেই হবে। হ্যাঁ, ম্যানচেস্টারে মানে শেষ টেস্ট ম্যাচটাতে ওভালে ভারত 6 রানের জয় পেয়েছে, বাট তার চাইতেও বড় ড্রামাটিক টেস্ট ম্যাচ লেগেছে আমার লর্ডস টেস্ট ম্যাচটা, যেখানে ভারত মাত্র 193 টার্গেটে চেস করছিল, এবং সেখানে তারা সেই টার্গেটটা থেকে মাত্র 22 রান দূরত্বে দাঁড়িয়ে থেকে সেই টেস্ট ম্যাচটা হেরে গেছে। এবং রবীন্দ্র জাদেজা আবারও টেইল এন্ড ব্যাটারদেরকে নিয়ে যেভাবে দুর্দান্ত সংগ্রাম করে একটু একটু করে এগিয়ে যাচ্ছিলেন, প্রথমে তিনি নীতিশ কুমার রেড্ডিকে সাথে পেলেন, তারপর সেখানে জসপ্রীত বুমরা এসে সঙ্গ দিলেন, এবং শেষ উইকেট জুটিতে সেই মোহাম্মদ সিরাজের সাথে অনেকটা ছুঁয়েই ফেলেছিলেন সেই 193 টার্গেটটা। বাট ওই যে বলে না যে দিন শেষে ভাগ্যের ছোঁয়াটা ক্রিকেটে অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এবং সেই ভাগ্যের ছোঁয়াতেই মনে হলো ভারত হেরে গেল। শোয়েব বশির, যার অনবদ্য বীরত্বের কথা সবাই প্রায় ভুলে গেছে ভোগস এবং পান্তের সেই বীরত্বের কাছে, বাট তিনি তার নন বোলিং আর্মের দুটো আঙ্গুল ফ্র্যাকচার হয়ে গিয়েছিল, তিনি ব্যান্ডেজ বেঁধে 3টা আঙ্গুলে তারপর বোলিং করছিলেন। এবং ক্রিকেটে একজন বোলারের জন্য বোলিং আর্মটা যতটা গুরুত্বপূর্ণ, নন বোলিং আর্মটাও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। সো তিনি সেই হাত নিয়েই ফিল্ডিং করছিলেন, বোলিং করছিলেন, এবং যখন তিনি একটা নিরীহ দর্শন বল করলেন মোহাম্মদ সিরাজকে, যখন ভারত মাত্র 23 রান দূরত্বে দাঁড়িয়ে, এবং সেই বলটাকে মোহাম্মদ সিরাজ খুব সাবধানতার সাথে ফ্রন্ট ফুটে একদম ব্যাটের সামনের ব্লেডে ডিফেন্ড করলেন। কিন্তু ওই যে বলে না ক্রিকেট বিধাতা কিছু একটা লিখে রেখেছিলেন শোয়েব বশিরের ভাগ্যে, জাস্ট বলটা ব্যাটের কানাটা ছুঁয়ে মাটিতে গড়িয়ে কয়েক ড্রপ, জাস্ট অফ স্টাম্পের বেলটা ডিসলজ করে দিল, এবং ইংলিশরা বাঁধ ভাঙা আনন্দ মেতে উঠল। কিন্তু অপরদিকে মোহাম্মদ সিরাজ তিনি পিচে একদম হাঁটু গেড়ে বসে গিয়েছিলেন। তারপরে অপরদিকে রবীন্দ্র জাদেজা তিনিও একদমই মানে ডিভাস্টেটেড ছিলেন তিনি। কিন্তু তখনই এসে জ্যাক ক্রলি, জো রুট সবাই সিরাজকে সান্ত্বনা দিচ্ছিলেন, তাকে হাত ধরে উঠেছেন, যেই জ্যাক ক্রলির সাথে শুভমান গিলের সেই লর্ডস টেস্টেই কিন্তু খানিকটা বাকবিতণ্ডা হয়েছিল। সো এই যে ক্রিকেট ইজ এ জেন্টলম্যানস গেম, দিন শেষে এটাই বারবার প্রমাণিত হয়, এবং এত এত ড্রামাটিক টার্ন ওভারের ম্যাচে, টার্ন অ্যারাউন্ডের ম্যাচে, সেখানে এই যে শেষ পর্যন্ত ফ্রেন্ডশিপটা বা স্পোর্টসম্যানশিপটা, এটাই কিন্তু ক্রিকেটকে বড় করে তোলে, যার চূড়ান্ত বিজ্ঞাপন হয়েছিল এই ড্রামাটিক লর্ডস টেস্টটা। 2 নম্বর পজিশনে কোন মুহূর্ত রাখবো বা কোন ক্যারেক্টার রাখবো সেটা ভাবতে গিয়েই মনে হলো যে এখানে মোহাম্মদ সিরাজ এই নাম্বার 2 স্পটটা ডিজার্ভ করেন তিনি। এবং মোহাম্মদ সিরাজ যেভাবে মোহাম্মদ শামি এবং জসপ্রীত বুমরা তারা দুজন নেই, দুই বোলিং স্পেয়ারহেড, এবং তাদের না থাকা অবস্থাতেও তিনি নিজে যেভাবে টেনে নিয়ে গেছেন এই মোটামুটি কম অভিজ্ঞতা সম্পন্ন একটা বোলিং লাইন আপ বুমরা বাদে বাকি দুটো টেস্ট ম্যাচে, সেটা বলতে হচ্ছে বাহাবা যোগায়নি সন্দেহে। এবং দি ওভাল টেস্টটাই তার সবচাইতে বড় উদাহরণ। বুমরা খেলছেন না সেখানে আকাশদীপকে নিয়ে, এবং প্রসিদ্ধ কৃষ্ণা যার ফর্মটা একদমই ভালো যাচ্ছিল না পুরো সিরিজে, সো তাকে নিয়ে সব বোলিং ইউনিটকে নিয়ে অ্যাজ অ্যান ইউনিট একসাথে জ্বলে উঠেছেন, এবং মোহাম্মদ সিরাজ জাস্ট লিড দ্যাট ওয়ে। 5টা উইকেট পেয়েছেন, বাট তার চেয়েতেও বড় ব্যাপার হচ্ছে টেস্টের 5ম দিনে সেই সকালের দিকে বলটাকে তিনি যেভাবে কথা বলাচ্ছিলেন, এবং নিয়ন্ত্রিত বোলিং করে 5টা উইকেট তুলে নিয়েছেন, এবং শেষ সেই বলটাতে যেভাবে তিনি বোল্ড করলেন ব্যাটারকে গাস অ্যাটকিনসনকে, দুর্দান্ত স্টাম্প পড়ে যাচ্ছে, এবং মোহাম্মদ সিরাজ সিউ দিয়ে তারপরে সেলিব্রেট করছেন এবং বুঝিয়ে দিচ্ছেন যে ইয়েস, আমি রোনালদোর ওয়ালপেপারটা, সেই বিলিভ ওয়ালপেপারটা দিয়ে রাখলেও
আমি আমার উপরেই বিলিভ করতে পছন্দ করি এবং ইয়াস, ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট ক্যান বিলিভ যে মোহাম্মদ সিরাজ ক্যান ডু এনিথিং ইফ হি ওয়ান্টস। সো বলতেই হচ্ছে মোহাম্মদ সিরাজ সিরিজ সর্বোচ্চ 23 উইকেট নিয়ে এই নাম্বার 2-তে থাকার সর্বোচ্চ দাবিদার। নাম্বার ওয়ানে কোন মুহূর্ত রাখবো আবারও চিন্তায় ফেলে দিল আমাকে, এবং আমি একটু যখন আবেগ আপ্লুত হয়ে ভাবলাম যে নাম্বার 1 স্পটটা ডিজার্ভ করে এমন কোনো ক্যারেক্টার বা এমন কোনো মুহূর্ত যাদের কাছে বেসিক্যালি ক্রিকেটটা ছাপিয়ে জীবনের একটা বলা যায় দিক নিদর্শনটা বড় হয়ে ওঠে বা দর্শনটা বড় হয়ে ওঠে, সেখানে আমাকে দুজন ক্রিকেটারকে একসাথে রাখতে হচ্ছে নাম্বার 1 পজিশনে। এই যে এত সারা জায়গা নিয়ে মুহূর্ত, তাদের মধ্য থেকে এই দুজন ক্যারেক্টার প্রমাণ করে দিয়েছেন যে দলের প্রয়োজনে যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থায় মাঠে নেমে পড়া যায়। ইয়েস, আই এম টকিং অ্যাবাউট অ্যাট ফার্স্ট ঋষভ পান্ত, যিনি কিনা ক্রিস ওকসের বলে রিভার্স সুইপ করতে গিয়ে একদম পায়ের আঙুলটাতে ফ্র্যাকচার বাঁধিয়ে দিয়েছিলেন। ক্রিস ওকসের জোরের উপর একটা বল ব্যাটে বলে করতে পারেননি এবং তখন ফিজিও চলে আসেন। ঋষভ পান্ত তাকে ধরে কাতরাচ্ছিলেন ব্যথায়, তাকে বাগি অ্যাম্বুলেন্স করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু দলের যখন প্রয়োজন হলো ফার্স্ট ইনিংসেই সেই ম্যানচেস্টার টেস্টে তিনি কিন্তু এক পা খোরাতে নেমে পড়লেন। 37 রানে তিনি অপরাজিত ছিলেন যখন তিনি রিটায়ার্ড হার্ট হন, এবং যখন নামলেন রান খুব বেশি অ্যাড করতে পারেননি, 17টা রান অ্যাড করেছেন, কিন্তু সেই 17টা রানের মধ্যে 10টা রান তিনি বাউন্ডারিতে নিয়েছেন, একটা ছক্কা এবং একটা 4-এর সৌজন্যে। জফরা আর্চারের বলে বোল্ড হয়েছেন, বাট তার আগে ভারতীয় দলকে সেই আত্মবিশ্বাসটা দিয়ে গেছেন যে ইয়াস, উই ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং ফ্রম এনিওয়্যার। সো তার যেই বিরচিত 54 রানটা তার চাইতেও বড় হয়ে গেছে তার সেই সাহসিকতাটা ডেফিনেটলি, এবং নান আদার দেন সেই ক্রিস ওকস, যিনি কিনা ঋষভ পান্তের ইনজুরির জন্য দায়ী ছিলেন অনেকটা। ইয়াস, বোলার হিসেবে তিনি তার বোলিংটা করেছেন, বাট ফিল্ডার হিসাবে তিনি যতটা পরিমাণে আত্মনিবেদিত প্রাণ সেটা প্রমাণ করতে গিয়েই এবং দলের প্রয়োজনে ডাইভ দিতে গিয়েই তার শোল্ডারটা ডিসলোকেটেড হয়ে গেল, এবং তিনি কিন্তু আর বোলিং তো করতে পারলেনই না। পঞ্চম টেস্ট ম্যাচটা থেকে প্রথম ইনিংসের পরে ভারতীয় ইনিংসের তিনি ছিটকেই গেলেন মাঠের বাইরে। এটা একটা বড় ব্লো ছিল ইংল্যান্ডের জন্য আনডাউটেডলি, কিন্তু সেই যে দলের প্রয়োজন, যখন গাস অ্যাটকিনসন একদমই একলা হয়ে গিয়েছিলেন এবং 9টা উইকেট পড়ে যাওয়ার পরে ভারত যখন একটু উল্লাস করতে করতে একটু ওয়ারিড হয়ে তাকে তাকাচ্ছিল ইংলিশ ড্রেসিং রুমে, এবং সেই চাহনিটা বেসিক্যালি সত্যি হলো। ক্রিস ওকস তার হাতটা ব্যান্ডেজ করা অবস্থায় জার্সির ভেতরে ঢুকিয়ে ওপরে সোয়েটার পরে তিনি নেমে গেলেন ব্যাটিং করতে না গাস অ্যাটকিনসনকে সঙ্গ দিতে। খেলাটাকে বানিয়ে ফেললেন শেষ উইকেটের চাইতেও বড় ব্যাপার হচ্ছে শেষ বলের খেলা হিসেবে, এবং সেই শেষ বলে তাদের স্ট্র্যাটেজিটা ছিল এটাই যে গাস অ্যাটকিনসন শেষ বলে রান নেবেন, ওকস শুধুমাত্র রান নেবেন। তিনি 2 রান নিতে গিয়ে খুব কাতরাচ্ছিলেন ব্যথায়, 1 রান নিতে গিয়ে কাতরাচ্ছিলেন বিকজ শোল্ডার ডিসলোকেট হয়ে যাওয়ার পর ব্যাটিং বোলিং তো বাদ দেন, ইভেন দৌড়ানো অনেক কঠিন, সেই কাজটাই তিনি করেছেন এবং শেষ পর্যন্ত দলকে জেতাতে না পারলেও তার সাহসিকতার প্রমাণটা দিয়ে আবারও প্রমাণ করলেন ঋষভ পান্ত কিংবা শোয়েব বাশিরের মতো যে দলের প্রয়োজনটা আগে। এটাই কিন্তু আমাদেরকে ক্রিকেট শেখায়, এবং হর্ষা ভোগলে যদিও একটা বিতর্কিত মন্তব্য করেছেন, বাট তার পারসেপশনে কথা বলেছেন যে টেস্ট ক্রিকেট ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট স্পোর্টস অফ অল। সো সেই বিতর্কে না গিয়ে বলা যায় যে টেস্ট ক্রিকেট আপনাকে জীবনের শিক্ষা দেয় কিভাবে আপনি কঠোর পরিশ্রম করবেন, ধৈর্য ধরবেন এবং দলের নিবেদনে যে কোনো কিছু করতে রাজি থাকবেন। সো দ্যাটস ইট। এই 5টা মুহূর্তে যদিও এই সিরিজটাকে বেঁধে রাখা যাবে না, বাট স্টিল একটা ট্রিবিউট দেওয়া যাবে যে 2005 অ্যাশেজের পরে আই গেস এই টেস্ট সিরিজটা, এন্ডারসন টেন্ডুলকার টেস্ট সিরিজটা কম উপভোগ্য ছিল না, চড়াই উতরাই ছিল, বাট একটা ফুল অ্যাডভার্টাইজমেন্ট ছিল টেস্ট ক্রিকেটের যে টেস্ট ক্রিকেট ইজ হিয়ার টু স্টে ফরএভার।